প্রথম অর্থের সমমূল্য অধ্যায়ের অঙ্ক করছেন অথবা এর আগে করেছেন কিন্তু কোন অঙ্কে কোন সূত্রটি ব্যবহার করতে হবে তা সঠিক বুঝে উঠতে পারেন না, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি এই অধ্যায়ের আমার প্রত্যেকটি ক্লাস ধারাবাহিকভাবে দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের কোনো অঙ্কে কোনো ধরনের অসুবিধা হবে না। আপনারা প্রশ্নটি পড়লেই বুঝতে পারবেন কোন সূত্রটি ব্যবহার করতে হবে। এই কারণে আপনাদের অর্থের সময়মূল্য অধ্যায়ে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। আর তা করতে গেলে অবশ্যই এই অধ্যায়ের প্রত্যেকটি সুদ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। কোন সুদটি কিভাবে তৈরি হলো, কিভাবে আসলো, এগুলো সঠিকভাবে জানতে হবে। এর জন্য আমরা শুরু করছি, প্রথমে আমরা দেখব সরল সুদ। আচ্ছা, সরল সুদ কাকে বলে? যে সুদ শুধুমাত্র আসল টাকার উপরে প্রদান করা হয় তাকে বলা হয় সরল সুদ। এখন আসল টাকাটা যদি এইভাবে না বলে আমরা বলি যে সুদ শুধুমাত্র বর্তমান টাকার উপর প্রদান করা হয় তাকে বলা হয় সরল সুদ। যেমন ধরেন আপনি ১,০০০ টাকা কারো কাছ থেকে ধার নিছেন অথবা ব্যাংকে ১,০০০ টাকা জমা রাখবেন। এখন ব্যাংক বলি বা যার কাছ থেকে ধার নিলাম সে বললো 10% সুদ দিতে হবে এবং এই সুদটা দিতে হবে ৩ বছরের জন্য, কারণ আপনি ৩ বছরের জন্য টাকাটা ধার নিছেন। তাহলে ৩ বছরে আপনাকে 10% করে সরল সুদ দিতে হবে। তাহলে আপনি যে ১,০০০ টাকা ধার নিছেন এই টাকাটাকে বলা হবে আসল বা এটাই বর্তমান মূল্য। এই যে 10% সুদ সমান সমান দাঁড়াচ্ছে আমার ১০০ টাকা। কিন্তু এই টাকাটা তো আপনি ৩ বছরের জন্য নিছেন, তাহলে ১০০ ১০০ ১০০ এভাবে প্রত্যেক বছর আপনাকে ১০০ টাকা করে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এই টাকাটাকে যদি আমি ৩ দ্বারা গুণ দিই সমান সমান ৩০০ টাকা আমি সুদ দিব। এখন তাহলে ১,০০০ টাকার উপরে 10% করলাম, আমার ১০০ টাকা বের হলো। এই ১০০ টাকাকে ৩ দ্বারা গুণ দিলাম ৩ বছর, তাহলে বের হলো ৩০০ টাকা। এখন এইটাকে যদি আমরা একটু সূত্রের আকারে দেখাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখি। ১,০০০ টাকা সমান সমান এটা আসল বা বর্তমান মূল্য, তাহলে পি তে প্রেজেন্ট ভ্যালু গুণ সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট আই, এইটা করলে পাওয়া যাচ্ছে আমার সুদ। সেই সুদটাকে আমি কি করতেছি বছর দ্বারা গুণ, তাহলে এইটাকে যদি সেই নাম্বার অফ ইয়ার দ্বারা গুণ দিই তাহলে পাবো কি আমরা টোটাল সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তাহলে কি দাঁড়াচ্ছে সিম্পল ইন্টারেস্ট সমান সমান আমরা বলতে পারি সিম্পল ইন্টারেস্ট সমান সমান বলতে পারি কি পিআইএন, পিন। এই বিষয়টা আমরা সহজে মনে রাখতে পারবো, পিন আর পিন একটা শব্দ। তাহলে সরল সুদে আমাদের সূত্রটা কি দাঁড়াইলো পিআইএন, পিন। এখন দেখেন তাহলে সরল সুদে ভবিষ্যৎ মূল্যটা কি দাঁড়ায়? যদি বলি আমরা সরল সুদে ভবিষ্যৎ মূল্য, এই সূত্রটা আমি একটু লিখে নিই, পি প্লাস পিন। এটা কিভাবে হলো সেটা আমরা দেখব। আপনি কি করছেন পিন অর্থাৎ সরল সুদ কত টাকা দিচ্ছেন ৩০০ টাকা। এখন ৩ বছর পরে আপনি ৩০০ টাকা সুদ দিচ্ছেন, পাশাপাশি যে ১,০০০ টাকা ধার নিয়েছিলেন এই টাকাটা অবশ্যই ফেরত দিবেন। তাহলে এই ৩০০ টাকা তার সাথে আমি প্লাস এই ১,০০০ টাকা ফেরত দিচ্ছি, তাহলে ভবিষ্যতে ৩ বছর পর আমি তাকে ফেরত দিচ্ছি কত ১৩০০ টাকা। তাহলে ১৩০০ টাকা আমি দিচ্ছি ৩ বছর পরে, তাহলে আমি তো বলতে পারি ১৩০০ টাকা সমান সমান ভবিষ্যৎ মূল্য। তাহলে এই ভবিষ্যৎ মূল্যটা কিভাবে আসলো দেখেন, সুদের সাথে আসলটা যোগ করছি, তাহলে সুদটা সমান সমান কি এবার পিন, এই যে পিন, আর এই যে আসলটা যোগ করছি পি, তাহলে এফ ভি ইকুয়াল টু পিভি প্লাস পিন। তাহলে সরল সুদে আমার ভবিষ্যৎ মূল্যের সূত্রটা আপনারা বুঝতে পারলেন। এখন দেখেন যেহেতু সরল সুদে ভবিষ্যৎ মূল্যের সূত্রটা বুঝতে পারছেন, অর্থাৎ এইখান থেকে আমরা কি করতে পারি বর্তমান মূল্যের সূত্রটা বের করতে পারি। কিভাবে? এফ ভি ইকুয়াল টু পি প্লাস পিন। এখন এইগুলো তো প্রত্যেকটা হলো গুণের সম্পর্ক। এখন আপনি কি করতে পারেন, এখানে পি আছে এখানেও পি আছে, উভয় পক্ষ থেকে এই যে পি আর এই যে পি প্লাস দ্বারা এই একটা অংশ এই একটা অংশ, এই উভয় পক্ষ থেকে আপনি পিটা কমন নিতে পারেন। নিলে কি থাকে আপনার এখানে পির পরিবর্তে থাকে 1 প্লাস এইখানে থাকে কি আই এন ইন, মানে এখন এই যে কমনটা নিচ্ছি আমি পিটা, পির পরিবর্তে তো এখানে 1, এটা তো বুঝতেই পারছেন। এখন দেখেন এই পির সাথে এই অংশটা আবার কি সম্পর্ক গুণের সম্পর্ক। এখন এই অংশটাকে তাহলে আমরা রিভার্স করতে পারি, যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় এফ ভি ভাগ 1 প্লাস আই এন, এইটা সমান সমান পি।
এই অংশটাকেই আমরা এখন সূত্র আকারে করতে পারি, বর্তমান মূল্য সমান সমান এফভি ইকুয়াল টু 1 প্লাস আইএনই। তাহলে সরল সুদে বর্তমান মূল্য সূত্রটা কি দাঁড়াইলো? 1 প্লাস আইএন, এই আই এর সাথে এটা তো আমাদের গুণের সম্পর্ক। আর সরল সুদে ভবিষ্যৎ মূল্য সূত্রটা কি দাঁড়াইলো? এইটা। এখন কিভাবে সূত্রটা আসলো এটা কিন্তু আপনি নিজে থেকে এখন তৈরি করতে পারবেন। এর জন্য সূত্র মুখস্থ না করে জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে সরল সুদটা কি। সরল সুদ হলো যে সুদ শুধুমাত্র আসল টাকার উপর প্রদান করা হয়, অর্থাৎ যে সুদ শুধুমাত্র বর্তমান টাকার উপর প্রদান করা হয়, বর্তমান মানে যে টাকাটা আপনি ঋণ নিচ্ছেন অথবা ব্যাংকে জমা রাখছেন, তাহলে পার্সেন্ট করলে আমার সুদটা বের হলো, যে কয় বছরের জন্য নিলেন ঠিক সেই কয় বছর দ্বারা গুণ দিলেন, এই যে এবারে দেখেন বিষয়টা কি দাঁড়াবো। দ্যাটস ইট। এখন আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ। যে সুদ শুধুমাত্র আসল টাকার উপর প্রদান না করে পরবর্তী বছরে সুদাসল টাকার উপর প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আমরা সংজ্ঞাতে না বুঝে একটু উদাহরণের মাধ্যমে দেখি। 100 টাকার 10% সুদ 10 টাকা। যে সুদ শুধুমাত্র আসল টাকার উপর প্রদান না করে পরবর্তী বছরে সুদাসল টাকার উপর প্রদান করা হয়, তাহলে সুদ আসল টাকার উপরে প্রদান করতে হবে। তাহলে পরবর্তী বছরের সুদাসল টাকাটা দাঁড়াচ্ছে কত? 110 টাকা প্রথম বছর শেষে। তাহলে দ্বিতীয় বছরের কি এই সুদ আর আসল টাকার উপর দিতে হবে। 110 গুণ 10% সমান সমান 11 টাকা। তাহলে দ্বিতীয় বছর শেষে 110 টাকা প্লাস এই 11 টাকা হবে হলো 121 টাকা সুদাসল টাকা। তাহলে আমাদের সংজ্ঞাতে আছে যে সুদ শুধুমাত্র আসল টাকার উপর প্রদান না করে পরবর্তী বছরে সুদাসল টাকার উপর প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে পরবর্তী বছর দেখেন এই যাব তৃতীয় বছরে 121 টাকার উপরে আমাকে 10% সুদ দিতে হবে, 12 টাকা 10 পয়সা, তাহলে 121 যোগ এবছরের 12 সুদ, তাহলে বছর শেষে দাঁড়াচ্ছে 133 টাকা 10 পয়সা। চতুর্থ বছরও ঠিক এরকম হবে, পঞ্চম বছর অর্থাৎ যে কয় বছরের জন্য আপনার এই চক্রবৃদ্ধি সুদটা গণনা করতে হবে ঠিক এইভাবেই হবে। এখন এইভাবে তো আমরা পরীক্ষার হলে অঙ্কটা করি না, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি একটাই কারণ যে আপনারা সূত্রটা কিভাবে তৈরি হলো, কিভাবে আসলো ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি সূত্রটা, বর্তমান মূল্যের সূত্রটা। তাই যদি একটু খেয়াল করেন, পিটা কি আপনার আসল, পি বর্তমান মূল্য গুণ আই সমান সমান কি দাঁড়াচ্ছে 10 টাকা। তাহলে আমরা একটু সাইডে এখানে লিখে রাখি যে 10 টাকা সমান সমান পি গুণ আই। এবার আসল পি, তাহলে পির সাথে আপনি 10 টাকা যোগ করছেন, তাহলে 10 টাকা সমান সমান কি পি গুণ আই, তাহলে যোগ পি আই। এরপর আসতেছে কি 110 টাকা, তাহলে 100 সাথে 10 টাকা যোগ করলে হয় 110 টাকা, তাহলে এইটা করলে হবে কি 110 টাকা। তাহলে এইখানে পি আছে এখানেও পি আছে, যদি আমরা উভয় পক্ষ থেকে পিটা কমন নিই তাহলে থাকে কি 1 প্লাস আই। তাহলে প্রথম বছর শেষে আপনার পাওয়ারটা দাঁড়াচ্ছে কি 1 প্রথম বছর শেষে। তাহলে দেখেন আমাদের সূত্রের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এক বছর শেষে পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার অফ 1। তাহলে দ্বিতীয় বছরে আমরা জানি কি 110 টাকার উপর আমাকে সুদ দিতে হবে, তার মানে কি এইটার উপরে সুদটা কাটতে হবে। তাহলে দ্বিতীয় বছরে 110 টাকা সমান সমান দেখেন ওই অংশটা, তাহলে আমি এখানে লিখতে পারি কি পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার 1 110 টাকা সমান। একে মানে একে আমরা আই দ্বারা গুণ করছি, তাহলে এইটা দাঁড়াচ্ছে ফর্মেট। তাহলে এইটুকু করলে আমার কি পাচ্ছি আমি 11 টাকা, এই যে 11 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি 11 টাকা সমান সমান পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার 1 গুণ আই, ঠিক 11 টাকা। তাহলে এবার একটু খেয়াল করে এই 11 টাকা 110 টাকার সাথে যোগ হচ্ছে, এদিকে আমরা কি জানি 110 টাকা সমান সমান কি আবার এইটা।
তাহলে 110 টাকার পরিবর্তে আমি এই অংশটা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার 1 প্লাস 11 টাকা সমান সমান আমরা কি লিখতে পারি এই অংশটা। তাহলে 11 টাকা সমান সমান পি ইন্টু 1 প্লাস আই পাওয়ার 1 গুণ আই সমান সমান হবে সমান এইটুক করলে সমান সমান হবে কি 121 টাকা। তাহলে 121 টাকাটাকে আমরা একটু যদি এইভাবে একটু দেখি, এই একটা অংশ এই একটা অংশ, এখন এই অংশের এই অংশে কি একই রকম দেখতে দুটো জিনিস আছে, সেই দুইটাকে আমরা কমন নিব p ইনটু 1 প্লাস i পাওয়ার 1। তাহলে এই অংশ থেকে যদি এই অংশটা কমন থাকে কি এখানে 1, এখানে কি থাকে প্লাস i। এখন এই যে দুইটা অংশ হলো দেখতে একই রকম, তাহলে আমরা জানি এই সংখ্যাটার এই সংখ্যাটাকে দেখতে একই রকম আছে। তাহলে গুণের সময় কি পাওয়ারে পাওয়ারে যোগ, এখানে কিছু না থাকলে এখানে 1 আছে, তাহলে একটু যদি সাজিয়ে লিখি তাহলে লেখা যাচ্ছে 1 প্লাস i ইকুয়াল টু 1 যোগ 1, যেটাকে আমরা বলি সরাসরি কি বলতে পারি 2। তাহলে দ্বিতীয় বছর শেষে 121 টাকা সমান এই অংশটা দাঁড়াচ্ছে। তাহলে এবার 121 টাকার পরিবর্তে আমি এই অংশটা লিখতে পারি, এই যে 121 টাকা p ইন্টু 1 প্লাস i পাওয়ার 2 গুণ i করলে পাবো কি আমরা 12 টাকা 10 পয়সা। তাহলে 12 টাকা 10 পয়সা ইকুয়াল টু আপনি লিখতে পারছেন কি p ইন্টু 1 প্লাস i পাওয়ার 2 গুণ i। এটা এইটুকু করলে কি পাবেন কিন্তু 12 টাকা 10 পয়সা। এখন এই 12 টাকা 10 পয়সা আপনার 121 টাকার সাথে যোগ হবে। তাহলে 121 টাকা সমান সমান কি বের করছেন আপনি, এই যে p ইন্টু 1 প্লাস i পাওয়ার 2 প্লাস 12 টাকা 10 পয়সা সমান সমান কি বের করছেন, এই যে p ইন্টু 1 প্লাস i পাওয়ার 2 গুণ i। এখন দেখেন এই অংশটা আর এই অংশটা হুবহু মিল আছে, মিল থাকলে আমরা কি নিতে পারি কমন নিতে পারি। কমন নিলে আমার কি দাঁড়াচ্ছে p ইন্টু 1 প্লাস i পাওয়ার 2, এই পরিবর্তে থাকতেছে আমার এখানে 1, এই যে প্লাস এই অংশটা চলে আসছে, তাহলে এখানে থাকতেছে i। আবার আপনারা করতে পারছেন এইটার এটা গুণ, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ, 2 এর সাথে 1 যোগ করলে 3। ঠিক চতুর্থ বছরে এরকম বের হবে, পঞ্চম বছরে এরকম বের হবে, ষষ্ঠ বছর যত বছর করবেন তত বছর ঠিক এরকমই বের হতে থাকবে। তাই আমরা চক্রবৃদ্ধি সুদে ভবিষ্যৎ মূল্যের সূত্রটাতে লিখি fv ইকুয়াল টু pv ইনটু 1 প্লাস i পাওয়ার অফ n। এই nটা হলো যত বছর তার মানটা বসাই। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই সূত্রটা কিভাবে আসলো। তাহলে আপনি যদি এভাবে সূত্রটা বের করা শিখেন, মুখস্থ না করেন, তাহলে ডেফিনেটলি আপনার এই অঙ্কে কোনো অসুবিধা থাকবে না। তাই আমরা কোনো সূত্র মুখস্থ না করে প্রত্যেকটা সূত্র ঠিক এভাবে শিখব। এখন এটা অর্থের সময় মূল্য ওদের চক্রবৃদ্ধি সুদের ভবিষ্যৎ মূল্যটা আপনি এভাবে বের করলেন, তাহলে বর্তমান মূল্যটা বের করবেন কি, এটা গুণ আছে সেখানে কি ভাগ, তাহলে পিবি ইকুয়াল টু এফবি ভাগ 1 প্লাস আই ফর এন। দ্যাটস ইট। পরবর্তী ক্লাসে আমরা প্রকৃত সূত্র শিখে নেব।